রিহানের কথা ভাবতে ভাবতেই অর্ষার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে রিহানের নাম। মুখ তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে উঠল অর্ষার। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে ধীর স্বরে বলল, হ্যালো। হ্যালো বাবুই। ঘুমাওনি এখনো? হুম। কেন? অলমোস্ট রাত 2টো বাজতে চলল। ঘুম আসছে না। দিনে ঘুমিয়েছিলে? হুম। তাহলে ঘুম আসছে না কেন? জানি না। আচ্ছা, তাহলে কি করছিলে এতক্ষণ? তোমাকে মিস করছিলাম। তাই? কতটা? অনেক। একটু টেনে বলো অর্ষা। রিহান হেসে ফেলল। হেসে হেসে বলল, আমিও তো মিস করি বাবুই। মাত্র কাজ শেষ করে স্টুডিও থেকে বের হলাম। এখন বাসায় যাচ্ছি। রাতে তাহলে খাওনি? খেয়েছি তো। তুমি খেয়েছিলে? হ্যাঁ। বাবুই বলো। লাভ ইউ টু। আমার উপর তোমার খুব রাগ না? কেন? এই যে তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না। ব্যস্ত থাকি অনেক। ব্যাপার না, কাজ তো করতেই হবে। আমার লক্ষ্মীটা, তুমি আমায় এত বোঝো কেন বলো তো? ভালোবাসি তাই বুঝি। আমি না বুঝলে আর কে বুঝবে? অন্য কেউ আছে? একদম না। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোমার? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ওর কি খবর? ভালো। ঘুমোচ্ছে এখন। তোমার কাছে নাকি? হ্যাঁ। কবে যে এভাবে পাশে আমি থাকবো? বিয়ে করায় নাম নেই। করব খুব শিগগিরই। একটু অপেক্ষা করো শুধু। আগে আমার ক্যারিয়ারটা গুছিয়ে নিই। হুম। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো বাবুই। ঠিক আছে। তোমার পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? অলমোস্ট পৌঁছে গেছি। ঠিক আছে, সাবধানে যেও। রাখছি। লাভ ইউ টু। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফোন রেখে মনে মনে কিছুক্ষণ নাচল অর্ষা। এইটুকু কথাতেই তার মন ভালো হয়ে গেছে। আসলে সে তো রিহানের কাছে 24 ঘন্টা সময় চায় না। সে চায় এই 24 ঘন্টার মধ্যে পুরো সময় মিলে অন্তত 24টা মিনিট রিহান তার সাথে কথা বলুক। মাঝে মাঝে অবশ্য অল্প চাওয়াটুকু অপরপক্ষের কাছে বিরাট কিছু মনে হয়। রিহানের ক্ষেত্রেও হয়তো এমনটা হবে। তবে যাই হোক, রিয়ান তো তাকে সময় দেওয়ার চেষ্টা করছে। এত ব্যস্ততার মাঝেও অর্ষা তাতেই খুশি। খুশিতে ওর দিকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। ভোর হয়েছে অনেকক্ষণ, কিন্তু আজ এত বেশি কুয়াশা পড়েছে যে চারদিক কোনো কিছু দেখা যায় না। শুক্রবার, আজ অফিস নেই। তবুও সকাল বেলাতে আহনাব ঘুম ভেঙে গেল। সে একটা চেয়ার নিয়ে বারান্দার দরজায় বসে আছে। তার বারান্দায় কিছু ফুলের গাছ আছে। গাছগুলো সে লাগায়নি, তার মা সাজেদা বেগম লাগিয়েছেন। ওগুলো পরিচর্যাও তিনি করেন। গাছগুলো ডগার পাতায় কিভাবে শিশির ভিজে আছে সেটা খুব মনোযোগ দিয়ে দেখছে সে। মনকে কোনো এক জায়গায় স্থির করতে চাইছে, কেননা তার ঘুম ভেঙেছে দুঃস্বপ্ন দেখে। তখন থেকে মনে অস্থির, অশান্ত হয়ে আছে। অস্থিরতা অন্যতম একটা কারণ হচ্ছে সুপ্তি। স্বপ্নটা সে সুপ্তিকে নিয়ে দেখেছে। ঘুম ভাঙার পর থেকে অনেকবার কলও করেছে সে সুপ্তিকে। কোনো রেসপন্স পায়নি। অবশ্য রেসপন্স যে এখন পাবে না এটা অহনপও জানে, কারণ সুপ্তি সবসময় ফোন সাইলেন্ট মোডে রেখে ঘুমায়। নয়নতারা ফুলের পাতা গড়িয়ে দুফোঁটা শিশির বিন্দু ফ্লোরে পড়তেই আহনাফ আনমনে হেসে উঠল। তার মনে হলো যেন শিশির বিন্দু নয়, বরং সে নিজেই এভাবে সুপ্তির প্রেমে টুপ করে পড়েছিল। যদিও সুপ্তি প্রথম তাকে ভালোবাসা নিবেদন করেছিল, তখন সে নতুন নতুন চাকরিতে জয়েন করেছে। কাজে প্রচুর ব্যস্ততা ও চাপ হিমশিম খাচ্ছে। তখন একটা চিকন মিষ্টি কণ্ঠ বলে উঠল, কফি খাবেন? আহনাফ চোখ তুলে তাকিয়ে দেখতে পেয়েছিল সুন্দরী এক মেয়ে, যার নাম সুপ্তি। আহনাফের ছোটবেলা থেকে মেয়েদের সঙ্গে তেমন একটা পছন্দ না। ওর মানে এই নয় যে সে মেয়েদেরকে পছন্দ করে না, তবে তাকে না, কিছু মানুষের পছন্দের গুন্ডি। আহনাবর পছন্দের গুন্ডি বাইরে ছিল মেয়েরা। মেয়ে বলতে সে তার আত্মীয় স্বজন, অর্থাৎ চাচা চাচি, কাকি, ফুপি, দাদি, নানি, মা, বোন এবং ভাগ্নি পছন্দ করত। এছাড়া স্কুল, কলেজ বা ভার্সিটি যেটাই হোক, সে মেয়েদের এড়িয়ে চলত। কলেজ ভার্সিটিতে বন্ধুরা যখন চুটিয়ে প্রেম করত, অহনাব তখন বইয়ের ভাঁজে মুখ ডুবিয়ে রাখত। এটা নিয়ে তার বন্ধুরাও কম মজা করত না।
প্রেম যে কখন আহনাফের জীবনে আসেনি এমনটাও নয়, এসেছিল হাই স্কুলে, কিন্তু চুপচাপ স্বভাবে হওয়াতে মনের কথা জানানো হয়নি। মাধ্যমিক পরীক্ষার পর মেয়ের বাবার বদলি হওয়ার ওরা ঢাকায় থেকে সিলেটে চলে যায়। এরপর কোনো খবর পাওয়া যায়নি। সময়ের সাথে সাথে আহনাফও সেসব ভুলে গেছে। ওটাকে আসল প্রেম বলবে নাকি মোহ, আবেগ, ভালো লাগা, তা দিয়ে সে যথেষ্ট সন্দিহান। এরপর আর কাউকে ভালো লাগলেও নিজে নিজেকে শাসিয়েছে, সম্পর্ক থেকে দূরে থেকেছে, প্রপোজাল পেলেও রিজেক্ট করেছে। কিন্তু তার সকল দম্ভ সংকল্প কেন জানি সুপ্তির নিকট আর টিকল না। সে যতই সুপ্তিকে এড়িয়ে চলার চেষ্টা করে, ততই সুপ্তি ওকে মানানোর চেষ্টা করে। কলিগ হওয়াতে কিছু কঠিন কথা শোনাতেও গিয়ে নিজেকে সামলে নিত। ভদ্রতাসূচক যতটুকু সীমা বা কথা বলার প্রয়োজন ঠিক ততটুকুই বলতো। কিন্তু একদিন যখন সে দেখলো সুপ্তি সিকিউরিটি গার্ডকে খাবার কিনে দিচ্ছে, তখন তার কৌতূহল হলো, এবং সেদিন সে যেচে নিজেই সুপ্তির সাথে কথা বলছিল। সুপ্তি এতে যেমন অবাক হয়েছিল, তেমন ভাবে খুশি হয়েছিল। সুপ্তির ভাষ্য মতে আহনাফ জানতে পেরেছিল সে সিকিউরিটি গার্ডের গ্রাম থেকে ঢাকায় নতুন এসেছে। আর্থিক অবস্থা খুবই খারাপ, 3 বেলা খাবারও জোটে না। তাই সুপ্তি তাকে মাঝে সাঝে খাবার কিনে দেয়, কখনো বা বাড়ি থেকে খাবার এনে দেয়। তাদের মধ্যে এখন মামা ভাগ্নির সম্পর্ক। সুপ্তি এই উদার মানসিকতায় আহনাফকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতার জের ধরে সে আর সুপ্তিকে এড়িয়ে চলতে পারল না। কথা বলা, রেস্টুরেন্টে একসাথে খাওয়া, উইকেন্ডে দেখা করা, এসব প্রায় হতো। একসময় সুপ্তি সরাসরি মনের কথা প্রকাশ করলেও আহনাফ রাজি হয়ে যায়। তখন থেকেই তাদের দুজনের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের বয়স 2 বছর হলেও আহনাফের ভালোবাসা এখনো সেই প্রথম দিনের মতোই রয়ে গেছে। যদিও সে লক্ষ্য করেছে, দেখেছে সুপ্তির মাঝে বেশ পরিবর্তন এখন। আহনাফ, এই ঠান্ডায় বসে আছিস কেন রে বাবা? সাজেদা বেগম হঠাৎ আগমনে আহনাফ কিছুটা হতচকিয়ে উঠল। নিজেকে ধাতস্থ করে বলল, এমনি এমনি কেউ ঠান্ডার মধ্যে বসে থাকে? ভিতরে আয়, বারান্দার দরজা বন্ধ কর। মায়ের কথা অবাধ্য হলো না। আহনাফ সুবোধ বালকের ন্যায় দরজা লাগিয়ে রুমে এসে বসল। সাজেদা বেগম পাশে বসে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি উঠেছিস কেন? কোনো কাজ আছে? না, ঘুম ভেঙে গেছে। আচ্ছা, নাস্তা করবি? আয়, পরে খাবো। তামিম এসেছে? কখন? মাত্রই। ওকে খেতে বসিয়ে তোকে ডাকতে এসেছি। চল। আহনাফ মায়ের সঙ্গে ডাইনিং রুমে গিয়ে দেখলো তামিম মুখ পান ছুটে করে বসে আছে। ওর পাশে বসে আহনাফ বলল, কি হয়েছে? তামিম পাংশুটে মুখে বলল, হয়নি, হবে। কি হবে? বিয়ে মানে? মানে আজ মেয়ে দেখতে যাবে বাড়ির সবাই। বাহ, এটা তো গুড নিউজ। বিয়ের কথা শুনলে ছেলেরা খুশি হয়। তুই মুখ এমন করে রেখেছিস কেন? আমার নার্ভাস লাগছে। আজব, তুই মেয়ে দেখতে যাবি, মেয়ে তোকে দেখতে আসবে না। তাও তুই আমার সাথে চল। আমি যাব কেন? আমার সঙ্গে থাকবি, আমায় সাহস দিবি। প্লিজ না করিস না। বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবি না? আহনাফ মুচকি হেসে বলল, আচ্ছা যাব, এখন নাস্তা কর। অর্ষাকে বিকেলবেলায় রেডি হতে দেখে আমেনা বেগম জিজ্ঞেস করলেন, কোথাও যাবি? অর্ষা মাথায় ওড়না দিতে দিতে বলল, হুম, কুরিয়ার অফিসে যাব একটু। এখনই যেতে হবে? হ্যাঁ, কেন? ঐশীকে একটু পরে ছেলেপক্ষে দেখতে আসবে। আপুকে দেখতে আসবে মা, আমাকে নয়। আর তোমাকে যতটুকু কাজে সাহায্য করা ততটুকু তো করেছি। এখন তারা আসলে তো সামনে খাবার দেবে। ঐশীকে রেডি কে করাবে? মা, আপু কি বাচ্চা? আমেনা বেগম চুপ করে আছেন। অর্ষা হেসে ফেলল। সে তো তার মাকে চেনে, বাইরে কোথায় গেল অস্থির হয়ে পড়ে তিনি। সে মায়ের কাজ জড়িয়ে ধরে বলল, জলদি চলে আসবো। এরপর সে বেরিয়ে যায় বাড়ি থেকে। পথে একবার রিহানকে কল করেছিল, সকাল থেকে এখন অবধি আর কথা হয়নি। কাজে আছে নাকি ঘুমায় কে জানে, কিন্তু ফোন রিসিভ করল না রিহান। অর্ষাও আর ফোন দিয়ে বিরক্ত করল না। ফ্রি হলে কল ব্যাক করবে। সে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা খুঁজছিল।
তখন তার ভার্সিটির এক ক্লাসমেট শাকিল রিক্সা করে কোথায় যাচ্ছিল। অর্ষাকে দেখে রিক্সা থামিয়ে উঠিয়ে দিল সে। অজ্ঞাত অর্ষাও এগিয়ে গেল। শাকিল হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছ? হুম, একটু কুরিয়ার অফিসে যাব। ও, রিক্সা ওঠো। আমি কুরিয়ার অফিসের সামনে দিয়ে যাব। সমস্যা নেই, আমি রিক্সা খুঁজে নেব। আমার সাথে গেলে কি সমস্যা? অর্ষা কি বলবে বুঝতে পারল না, তাই কথা না বাড়িয়ে রিক্সা উঠে পড়ল। সে জানে ক্লাস আরো কয়েকজনের মধ্যে শাকিলও একজন। সে অর্ষাকে পছন্দ করে, যদিও মুখে বলেনি, তবে হাবভাবে বুঝিয়েছে। অর্ষাকে নিশ্চুপ দেখে শাকিল জিজ্ঞেস করলো, ক্লাসে আসো না কেন? আইডিও ডিঅ্যাক্টিভ ছিল দেখলাম। এমনি। এমনি নাকি কোনো কারণ আছে? জানো কত মিস করছিলাম। আমি তো ভেবেছি আমার বিয়ে টিয়ে করে ফেললে কিনা। শাকিল কথাটা হেসে বলল। সঙ্গে মৃদু হাসলো অর্ষাও। বলল, করিনি এখনো, তবে করব শীঘ্রই। শাকিল মলিন স্বরে বলল, ও। এরপর কথা বেশিদূর আগায়নি। কুরিয়ার অফিসের সামনে নেমে অর্ষা ভাড়া দিতে চাইলে শাকিল বলল, পাগল নাকি তুমি? ভাড়া দিচ্ছ কেন? আমি দিয়ে দেব, তুমি যাও। আমি দিলে কি সমস্যা? আমি দিলেও সমস্যা নেই, যাও, আসছি। আর ক্লাসে এসো। শাকিল চলে যাওয়ার পর অর্ষা বিদ্রূপ করে হাসলো। সবাই শুধু চোখে মায়া। যতক্ষণ চোখের সামনে থাকে ততক্ষণ ভালোবাসা কি আর সবকিছু উছড়ে পড়ে। চোখের আড়াল হলে কেউ একটা খোঁজও তো নিবে। তো দূরে থাক, অর্ষা নামের পৃথিবীতে যে কেউ আছে এটাই সবাই ভুলে যায়। কুরিয়ার অফিসে গিয়ে অর্ষা আঙ্কেল ঘুরুন, এতগুলো বই এখন সে কি করে বাড়ি অবধি নিয়ে যাবে? উপায় না পেয়ে কুরিয়ার ছেলেটাকে অনুরোধ স্বরে বলল, বইগুলো একটু রিক্সা পর্যন্ত নিয়ে দেবে প্লিজ। মেয়েদের অনুরোধ উপেক্ষা করা পুরুষের কাম্য নয়। সেই ছেলেটিও উপেক্ষা না করে বরং সাহায্য করলো। অর্ষা তাকে ধন্যবাদ দিয়ে বইগুলো নিয়ে বাড়ি পর্যন্ত এলো। ভাড়া দিয়ে রিকশাওয়ালাকে বলল, মামা, বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দিবেন? রিকশাওয়ালা অসহায়ত্ব প্রকাশ করে বলল, আম্মা, আমার কোমরত বেদনা, ভারী জিনিস নিতাম পারি না, নইলে দিয়া দিতাম। ও আচ্ছা, তাহলে থাক। ভাড়া দিয়ে বইগুলো নিয়ে অর্ষা বাড়ি মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। কাউকে পাচ্ছে না হেল্প চাওয়ার জন্য। সে উপায় না পেয়ে বাবাকে কল করলো কয়েকবার, কিন্তু রিসিভ করেনি। এখন তার মেজাজ খারাপ হচ্ছে। নিজেই উপরে বিরক্ত সে। এতগুলো বই একসাথে অর্ডার করলে কে বলেছিল তাকে? বিরক্ত নিয়ে বাড়ির ভিতরে তাকাতেই দেখতে পেল একটা ছেলে লনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে এখান থেকেই জোরে ডাকলো, হ্যালো, এই যে শুনুন। ছেলেটি এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো তাকেই ডাকা হয়েছে, তখন কল কেটে সে সামনে এগিয়ে গেল। ছেলেটাকে কাছ থেকে দেখেই অর্ষা ভুরু কুঁচকে গেল। এটা তো মনে হচ্ছে গতকাল ধাক্কা খাওয়া সেই ছেলেটি। কি যেন নাম? ও আচ্ছা, আহনাব। অর্ষা যখন নিশ্চুপ থেকে মনে মনে প্রশ্নের জাল বুনছিল, তখন ছেলেটি প্রশ্ন করলো, আমায় ডেকেছেন? জি, একটা হেল্প দরকার ছিল। কি হেল্প? যদি কিছু মনে না করেন তাহলে বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দেবেন। এমন কোনো হেল্প চাইবে সে হয়তো আশাই করেনি। অবাক হয়ে অর্ষার দিকে তাকিয়ে আছে। কেউ যেতে সাহায্য চাইলে তাতে তো মুখের উপর নাও বলা যায় না। তাই সে অর্ষাকে হেল্প করার জন্য বইয়ের ভারী প্যাকেট দুহাতে তুলে নিল। তখনই তার এক হাতে মুঠোয় থাকা ফোনটি বেজে ওঠে। রিসিভ করতে গিয়ে চাপ লেগে লাউড স্পিকার অন হয়ে যায়। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ চাপা স্বরে বলে উঠল, আহনাফের বাচ্চা, আমাকে রেখে কোথায় গেলি? জলদি আয়। আহনাফ একটু বিব্রতভাবে অর্ষার দিকে তাকালো। শুধু আসছি বলে কলটা কেটে দিল সে। এদিকে অর্ষার মনে কনফিউশন দূর হয়ে গেছে যে এই ছেলেই আহনাফ। দোতলায় উঠে অর্ষা যখন কলিং বেল বাজালো, তখন আহনাফ একটু অবাকই হয়েছে। সে হয়তো ভাবেনি যে তার বন্ধুর জন্য এই পাত্রী দেখাতে এসেছে তারই কেউ হবে এই মেয়ে। দরজা খুলে দিয়েছে অর্তি।
অর্ষা নিশ্চুপ ড্রয়িং রুমে পেরিয়ে নিজের রুমে ঢুকে গেল। পিছু পিছু বই নিয়ে আহনাবও গেল। অর্তিও পিছু আসতে আসতে বলল, আপু কি এনেছেন? কি এনেছে? ওর কণ্ঠ স্বর শুনেই সবাই মনোযোগ ওদের দিকে পড়েছে। আহনাবের হাতে বই দেখে আমেনা বেগম চক্ষু চড়ক গাছ। তিনি তড়িঘড়ি করে অর্ষার রুমে গিয়ে বললেন, এ কি, তুই ওকে দিয়ে বই এনেছিস কেন? এরপর তিনি ব্যস্ত হয়ে বলেন, বাবা তুমি রাখো, এগুলো রাখো। ও তো জানে না আসলে। আহনাব তাকে শান্ত করতে বলে, সমস্যা নেই আন্টি। অর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে। তার মা এই ছেলেটাকে এত তোষামোদ কেন করছে? তাকে হেল্প করেছে বিদায় আহনাবকে ভেবেছে এনেছিল ভদ্রতার সূচক এক কাপ চা খাওয়াতে। ড্রয়িং রুমে মানুষজন দেখে বুঝতে পেরেছে যে পাত্রপক্ষ এসেছে ঐশীকে দেখতে, তাই সে ভিতরের রুমে নিয়ে এসেছে। সাথে করে অর্তিকেও এনেছিল মাকে ডেকে পাঠাবে বলে। কিন্তু মা তো নিজেই হাজির, আবার এর প্রতি আদর যত্ন। আমেনা বেগম ব্যস্ত হয়ে বললেন, বাবা তুমি এসো, খাবে। আসার পর থেকে তো কিছুই খাওনি। আহনাব কিছু না বলে তার সাথে ড্রয়িং রুমে চলে গেল। অর্ষা তখন অর্তিকে জিজ্ঞেস করলো, এই ছেলে কে রে? এই ভাইয়াটা তো মেহমান। মেহমান মানে? আপুকে যারা দেখতে এসেছে ওদের সাথে আসছে। অর্তির উপর নিজ মাথা ঝাঁকালো। অর্ষা নিজের উপর বিরক্ত হয়ে বলল, ধ্যাত। আহনাব তামিমের কাছে গিয়ে বসছে। তামিম তখন ফিসফিস করে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি? আহনাবও ফিসফিস করে বলল, তোর হবু শালিকা তো ফ্রিতে আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। মানে? পরে বলবো। শুধু এতটুকুই বলি, তুই সাবধানে থাকিস। বিয়ে হলে, দেখার পর্ব শেষ হলে কথাবার্তা বলা সবাই। একবার খাওয়া দাওয়া করে চলে যাওয়ার সময় বাবা মার সাথে অর্ষা এবং অর্তি নিচে নামলো তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। বড়রা সবাই তখনও কথাবার্তা বলতে বলতে হাঁটছিল। তামিম এবং আহনাব হাঁটছিল একসাথে। অর্ষা আহনাবকে ফের উদ্দেশ্য করে বলল, শুনেছেন? আহনাব এবং তামিম দুজনেই পিছু ফিরে তাকালো। অর্ষা সেই চিরকুটটা আহনাবকে ফিরিয়ে দিয়ে বলল, এটা বোধ হয় আপনার। এরপর সে তামিমকে বলল, ভাইয়া সাবধানে যাবেন। তামিম বেশ অবাক হয়ে এই ঘটনায়। এই কাগজ আহনাবের মানে? নাকি ঘোল খাইয়ে প্রেমপত্র দিল? অর্ষা এবং অত্রি চলে আসার পর আহনাব কাগজের ভাঁজ খুলে ভড়কে গেল। বিস্ময় নিয়ে বলল, হাউ দিস পসিবল? দেখি কি এটা, বলে তামিম কাগজটা হাতে নিল। লেখা পড়ে বিস্ময় নিয়ে বলল, কি রে, তুই আমার হবু শালিকাকে চিঠি দিসলি কেন? তামিমের বিস্ময় কাটছিল না তখনও। আহনাব বসে আছে ভাবলেশহীনভাবে। তামিম গাল চুলকে বলল, তুই যদি এই চিরকুট সুপ্তিকে দিয়ে থাকিস তাহলে এটা অর্ষার কাছে যাবে কিভাবে? আমি জানি না। অর্ষা আর সুপ্তি ফ্রেন্ড না তো আবার? তোর মাথা গেছে? অর্ষার বয়স আর সুপ্তির বয়স এক? তাহলে পরিচিত? জানি না রে বাপ। এই টপিক এখন বাদ দে, তোর কথা বল। মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার কাছে বেশ ভালো লেগেছে। আলাদা কথা বলেছি। বেশ নরমভদ্র এবং শান্ত মনে হলো কথা বলে। তাহলে তো ভালোই। বাড়িতে গিয়ে বলে দিবি যে মেয়ে পছন্দ হয়েছে তোর। আমি না হয় বললাম, কিন্তু মেয়ে আমাকে পছন্দ হয়েছে কিনা তা কে জানে। না হওয়ার মতো তো কোনো কারণ দেখছি না। সেটা তো বাসায় গেলে জানতে যাবে। চল উঠি তাহলে এখন। আহনাব মাথা নাড়িয়ে সায় দিল। চায়ের বিল মিটিয়ে দুজনে বেরিয়ে গেল চায়ের দোকান থেকে। নীল রঙের 12 হাতের শাড়িটা ঝেড়ে ভাঁজ করছে ঐশী। পাত্রপক্ষের সামনে আজ সে এই শাড়িটা পরে গিয়েছিল। তামিমের সাথে কথা বলার সময় এক প্রসঙ্গ জানতে পেরেছিল নীল তার ভীষণ পছন্দের। অবশ্য অধিকাংশ মানুষেরই দেখা যায় যে নীল রং প্রিয়, কমন একটা কালার। নিজের মাঝে যখন বিভিন্ন রকম চিন্তা ভাবনার প্রসার ঘটে চলছে সেই মুহূর্তে অর্ষা এলো ঐশীর রুমে। মূলত আমেনা বেগমই ওকে পাঠিয়েছে তামিমের ব্যাপারে কথা বলতে। পছন্দের কথা মাকে বললেও অপছন্দের অনেক কিছু হয়তো দ্বিধা সে মাকে বলতে পারবে না।
এজন্য তিনি অর্ষাকে পাঠিয়েছেন। ঐশী চাপা স্বভাব এবং শান্ত। সবার সাথে তার ভাব তেমন না থাকলেও অর্ষার সাথে আছে। অর্ষাকে সে ভালো মন্দ সমস্ত কিছুই শেয়ার করে। আপু, অর্ষাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঐশী মুচকি হেসে বলল, বল, ভেতরে আয়। অর্ষা বিছানার পা উঠিয়ে বসলো, ভুরু নাচিয়ে বলল, ব্যাপার কি তোর? কিসের ব্যাপার? মনে মনে হাসছিলি কেন? কই মনে মনে হাসি? চোখে বেশি দেখিস? আচ্ছা, তারপর বল, ছেলেকে কেমন লাগলো? ভালো, খুব ভালো, আর কি? অনেক ভালোই হতে পারে, আবার বিয়ে করার মতো ভালো হতে পারে। তোর কোনটা? বিয়ে করার মতো ভালো লেগেছে? ঐশী চুপ করে আছে। বয়সে সে ওর চেয়ে 4 বছরের বড়। পড়াশোনার গণ্ডি পেরিয়ে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে সে। বন্ধু বান্ধবের সংখ্যা শূন্যের কোঠায়। স্কুলে থাকতে বেস্ট ফ্রেন্ড ছিল এক মেয়ে, কিন্তু সময়ের পরিক্রমায় বন্ধুত্ব দূরত্ব বেড়েছে। এখন আর কোনো যোগাযোগ নেই। এরপর থেকে সবার সাথে শুধু ওর ভালো সম্পর্ক। নিজে খুব কাছে বলতে কোনো ফ্রেন্ড নেই। অফিসেও তাই। কয়েকজনের সাথে ভালো সম্পর্ক শুধু। প্রেম ভালোবাসা জীবনে অবশ্যই এসেছিল, তবে ঐশী ইন্ট্রোভার্ট হওয়ায় সে ডাক সাড়া দেয়নি। সে তার পড়াশোনা এবং পরিবার নিয়ে ভালো ছিল। এখন আর বিয়ে না করে উপায় নেই। পরিবারের পছন্দে বিয়ে করতে ভেবে রেখেছিল সবসময়। তামিমের আগেও কয়েকজন পাত্রপক্ষ দেখে গেছে ঐশীকে। ওদের কারো সাথে কথা বলে ওর ভালো লাগেনি, কিন্তু তামিমের বেলায় মনে হলো ভিন্ন কিছু ঘটেছে। যদিও তামিমকে দেখতে মনে হয় যে সে চঞ্চল স্বভাবের, একদম তার বিপরীত। কিন্তু ব্যবহার, কথাবার্তা মার্জিত। এটাই বোধ হয় তাদের মুক্ত করেছে। ঐশী অর্ষার পাশে বসে চুপচাপ অনেকক্ষণ ভাবলো কিছু, তারপর বলল, হ্যাঁ, বিয়ে করার মতো। অর্ষা খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? ঐশী মুচকি হেসে বলল, হ্যাঁ। ইয়ে মানে? ফাইনালি তাহলে তোর বিয়েটা হচ্ছে। খুব খুশি না? জানি তো কেন এত খুশি। নিজের রাস্তা ক্লিয়ার হবে, তাই না? আহ আপু, সবসময় সত্যি কথা বলতে হয় না। দুবনে একযোগে হেসে উঠল তখন। দুবাড়ি থেকে খবর আদান প্রদান হলো। তাদের সবাই তামিম ও ঐশীকে পছন্দ হয়েছে। আরেক দফা দু পরিবার একসাথে বসে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চায়। এবার কথাবার্তা হবে তামিমের বাসায়। সেই সাথে বাড়িঘর ঘুরে দেখবে। ঐশীর পরিবার এতে রাজি হয়েছে। একদিকে বোনের বিয়ে হবে, এত খুশিতে দিন কাটছিল অর্ষার। অন্যদিকে আগামীকাল রিহানের জন্মদিন। সে ভেবে রেখেছিল কাল সরাসরি স্টুডিওতে গিয়ে রিহানকে সারপ্রাইজ দেবে। এজন্য সে রাতে রিহানের কল দিয়ে জেনে নিয়েছিল সে সকালে কোথাও থাকবে। রাতে ঘুমানোর বায়না নিয়ে 12টার আগে কথা বলা শেষ করেছে অর্ষা, যাতে করে 12টা উইশ না করতে হয়। একবারে সারপ্রাইজ দিয়ে উইশ করবে। এজন্য রাতে সে জলদি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়, ক্লাস আছে আজ। এটা বলে সে বাড়ি থেকে বের হলো। রিয়ানের সাথে দেখা করে তামিমের সাথে দেখা করতে হবে। গতকাল কল করেছিল সে অর্ষাকে। দরকারি কথা নাকি আছে ওর। অর্ষার সবার আগে গেল গিফট কিনতে। একটা ঘড়ি কিনে সে লাভ শেপে একটা পেস্ট্রি কিনে নিল। এরপর দুটো চকলেট আর দুটো গোলাপ কিনে স্টুডিওর সামনে গিয়ে কল দিল রিয়ানকে। দুবার কল দেওয়ার পর রিয়ান রিসিভ করেনি। তিনবারের বেলায় কল কেটে দিয়েছে, হয়তো ব্যস্ত আছে। এখন আবার ফোন করাটা ঠিক হবে কিনা বুঝতে পারল না অর্ষা। দোনমনা করে প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল। 10 মিনিট পর আবার দ্বিধা কল করলো। এবার কল রিসিভ করলো রিহান। ব্যস্ততার স্বরে বলল,